আনকালচার্ড ব্রুট, জঙ্গলি ব্ল্যাক। খবরদার ব্ল্যাকি ব্ল্যাকি বলবেন না বলে দিচ্ছি। আমরা হলাম ব্ল্যাকি মা কালীর সন্তান। ব্ল্যাকি ব্ল্যাকি ব্ল্যাকি। জয় কালী। স্টুপিড ইডিয়েট। জয় মা তারা। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো। আরে ভাই, উত্তম কুমার অভিনয়টাই জানেন না। মহানায়ক হতেই পারেন, নায়ক হওয়া মানেই তো আর অভিনয় করতে জানেন তা নয়। অভিনয়টা করবেন কি করে? বাঙালির ঘাড়ে গদ্দানে আচমকা ঘা মারার মতোই এই রকম একটা কথা কে বলেছিলেন? উত্তম কুমার মহানায়ক হতে পারেন, কিন্তু অভিনয়টা তিনি জানতেন না। কেনই বা বলেছিলেন? উত্তম কুমার কি সত্যি সত্যিই অভিনয় জানতেন না? যদি না জেনে থাকেন, তাহলে সত্যজিৎ রায়ের মতো মানুষ তাকে নিয়ে তার জীবনের চূড়ান্ত একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন কেন? কেনই বা একমাত্র তাকেই মহানায়ক উপাধিটা দিলেন? বুদ্ধিজীবী বাঙালি যাকে আইকন বলে মনে করেন, অভিনয়ের ধ্রুবতারা বলে মনে করেন, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে যেচে সত্যজিৎ রায়ের কাছে এই রোলটা চাওয়ার জন্য গেলেও একেবারে সপাটে তার গালে থাপ্পড় মেরে ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়। রোলটা যার জন্য ভেবেছিলেন সেই উত্তম কুমারকেই দিলেন। তাহলে এত বড় কথা যারা বলেন, কি করে বলেন? কোন সাহসে বলেন? বন্ধু, একেবারে বাঙালির গালে থাপ্পড় মারা কথাটাকে যদি কোষ্ঠী পাতরে যাচাই করে নিতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই সঙ্গে থাকো। আসলে উত্তম কুমারের জীবনে কোনো ব্যাপারটাই খুব সহজে হয়ে আসেনি। সব কিছুই তাকে লড়াই করে আদায় করে নিতে হয়েছে। আর সেই 50-এর দশকের মাঝামাঝি থেকে 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তিনিই ছিলেন এমন একজন অভিনেতা, তাকে নিয়েই আলোচনাই বলো আর সমালোচনাই বলো সব থেকে বেশি করে হয়েছে। উত্তম সুচিত্রা জুটির রোম্যান্টিক অভিনয়ের দাপটে যখন সারা বাংলা একেবারে তোলপাড়, ও কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেবো। গান শুনবে অন্য লোকে, আর মোট বইব আমি। গান সবাই শুনেছে, কিন্তু গেয়েছি একজনের জন্য। তখন এক শ্রেণীর সোকল্ড ইন্টেলেকচুয়াল, মানে যাদের বুদ্ধির দৌড়টা নিজেদের চোয়ালে এসেই ঠেকে যায়, আর এই সমস্ত মানুষজন তাকে অভিনেতা বলে মনেই করতেন না। তাঁদের মধ্যে কেউ কেউ বলতেন, কি আছে ভাই ওর মধ্যে যে তোমরা ওকে নিয়ে নাচানাচি করছো? অভিনয় জিনিসটা তো আর ছেলের হাতে মোয়া নয়, তার জন্য অনেক কাঠখড় পোয়াতে হয়, বুঝলে? চোখ ঘোরালে, ঘাড় ফেরালে, আদো আদো কথা বললে যদি অ্যাক্টিং হয়, তাহলে তো আর বলার কিছু নেই। তখন তো আমাদের রক্ত গরম। ভদ্রলোকের সঙ্গে তর্কে বসে যেতাম, বলতাম, আরে দাদা, বসু পরিবার ছবিতে উত্তম কুমারের অ্যাক্টিংটাকে কি বলবেন আপনি? বসু পরিবার ছবির উদাহরণটা দেওয়াতে ভদ্রলোক একটু থতমত খেয়ে যেতেন। কিন্তু ইন্টেলেকচুয়াল বলে কথা, শুধু তিনি নন, যারা ইন্টেলেকচুয়াল বলে নিজেদেরকে দাবি করেন, অর্থাৎ সেই স্বঘোষিত বিজ্ঞের বীজ যারা, তারা তো আর অত সহজে হার স্বীকার করে নেবার পাত্র নন। তাই সামান্য আমতা আমতা করে বলতেন, ও একটা বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে গেছে। আরে তোমরা তো ওকে নিয়ে এত লেখো টেখো, কাগজে ছবি চাপো, দিন রাত আলোচনা করতেই থাকো, তোমরা তোকে এসব না করে তোমরা তো বলতে পারো যে ভালো করে অ্যাক্টিংটা শেখো। আচ্ছা, এসব কথার কি জবাব দেব? তবু ওই লোকটাকেই সেই 1954 সালে মুক্তি পাওয়া হ্রদ ছবিটার কথা তখনও পর্যন্ত স্মরণ করিয়ে দিইনি। অভিনয় জীবনের সেই প্রথম পর্বে অর্ধেন্দু সেন পরিচালিত ওই ছবিটাতেই অভিনয় করে উত্তম কুমার নির্বাচিত হলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে। বিমল করের লেখা ওই কাহিনীটাতেই যখন উত্তমবাবু অভিনয় করলেন, তখনও তিনি কিন্তু জনপ্রিয়তার স্বাদটা পাননি। স্বয়ং বিমলবাবু নিজেও অত্যন্ত খুশি হয়েছিলেন উত্তম কুমারের অভিনয় দেখে। একদিন কথায় কথায় বিমলদা বলছিলেন, আরে আমার লেখা ওই চরিত্রে উত্তম অভিনয় করবে জেনে আমার মনে একটু সন্দেহ জেগেছিল। কিন্তু সত্যি কথা বলছি কি ভাই, যখন পর্দায় ওর অভিনয় দেখলাম, আমার মনের মধ্যে জমাট বাঁধা কালো মেঘ এক নিমেষে
উধাও হয়ে গেল। অবশ্যই চরিত্রটা একটু ডিফিকাল্ট, কিন্তু সেটাতেই উত্তম যে এত সুন্দর অভিনয় করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে ওইসব ইন্টেলেকচুয়ালদের মুখ বন্ধ হয়েছিল নায়ক ছবিতে। সত্যজিৎ রায় যখন উত্তমবাবুকে কাস্ট করলেন, শুধু মুখ বন্ধ নয়, মুখে একেবারে ঝামা ঘষে দিলেন। এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। Oh, yes, certainly. আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন। আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বদভ্যাস নেই বোধহয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো। বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত না। কিন্তু হলে কি হবে, ভবি ভোলবার নয়। এক শ্রেণীর মানুষ সেদিনেও ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। ভাঙবেন তবু মচকাবেন না। তাই বললেন, বুঝলেন না মশাই, আরে ছবিটা তো একজন ফিল্ম স্টারকে নিয়ে, তাই মানিকদা উত্তম কুমারকে নিয়েছেন। হ্যাঁ, নইলে উনি থোড়াই নিতেন ওই রকম একজন রাঙামূল্য অ্যাক্টরকে। অথচ নায়ক ছবির শুটিং চলাকালেই স্বয়ং সত্যজিৎবাবু উত্তম কুমার সম্পর্কে আমার কাছে বলেছিলেন, আরে উত্তম দারুণ ফ্রি অ্যাক্টর, আমাদের এখানে অন্য কেউ ওর ধারে কাছে আসতে পারে না। কিন্তু এইসব কথা তো আর সেই সব ইন্টেলেকচুয়ালদের কাছে বোঝানো যাবে না। তাদের ধারণা উত্তম কুমারের সাকসেসটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। তবে তাদের মুখ খানিকটা বন্ধ হয়েছিল বটেই যখন সত্যজিৎবাবু একেবারে গোদের ওপর বিষ ফোড়ার মতো টাটকা ফোঁড়ার ওপরে একেবারে গরম রডের ছ্যাঁকা দিয়ে দিলেন। তার পরবর্তী ছবি চিড়িয়াখানায় আবার উত্তমবাবুকে নিলেন, এবং উত্তমবাবুও সত্যজিৎবাবুর সেই নির্বাচনের যথাযোগ্য মর্যাদা দিলেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীকে তিনি অত্যন্ত স্বাভাবিক এবং জীবন্ত করে তুলেছিলেন। পরবর্তীকালে দূরদর্শনের পর্দায় আরও দু একজনকে আমরা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখলাম। তারাও নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু উত্তমবাবুর অভিনয়ের সঙ্গে তাদের তুলনাই হয় না। বিশেষ করে যে দৃশ্যে উত্তমবাবু জাপানি ছদ্মবেশে অভিনয় করলেন, তফাৎটা 19-20-এর নয়, তার চেয়েও অনেক বেশি। সেখানে ওর অভিনয়ের তুলনাই হয় না। ছোট ছোট চোখে, কুতকুতে চাউনি, কথায় কথায় নড করা, সব মিলিয়ে একেবারে অসাধারণ। সোকল্ড ইন্টেলেকচুয়ালদের সমালোচনা শুনতে শুনতে আমি নিজেও খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। যদিও আমি উত্তম কুমারের প্রচণ্ড ফ্যান ছিলাম, তার সত্ত্বেও তাকে পরিপূর্ণ শিল্পীর মর্যাদা দিতে মনের মধ্যে একটা দ্বিধা এসেই গিয়েছিল। একটা কথা বারবার শোনার একটা প্রভাব তো মনের মধ্যে পড়বেই, বলে না, পাথরেও ঘষলে দাগ পড়ে। আমার সেই দ্বিধাগ্রস্ত ভাবটা সম্পূর্ণ কেটে গেল পরবর্তীকালে উত্তমবাবুর সঙ্গে বিভিন্ন ব্যাপারে আলোচনা করতে করতে, মানে তার সঙ্গে বসে। বাইরে থেকে দেখলে মানুষটাকে কিছুটা ব্ল্যান্ড বলে মনে হবেই, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড গভীর। গৃহদাহ ছবিটা করবার সময় তার সঙ্গে আমার একবার প্রচণ্ড তর্ক বিতর্ক হয়েছিল। ছবিটার প্রযোজক উত্তম কুমার নিজেই। কাস্টিং করবার সময় উনি নিজের জন্যে মহিমের চরিত্রটা রাখলেন, সুরেশের চরিত্র দিলেন স্বয়ং প্রদীপ কুমারকে। আর অচলা যে সুচিত্রা সেনই করবেন সেটা তো তার একেবারে ধরা বাঁধা কথা। কাস্টিং দেখে আমি কিন্তু খুব মুষড়ে পড়েছিলাম। সুরেশের চরিত্রে কত কী করবার আছে, অথচ উত্তমবাবু সেটা নিজে না করে দিয়ে দিলেন প্রদীপ কুমারকে। এটা তো ঠিক হলো না। কিছুদিন পরে উত্তমবাবুর সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুরেশের চরিত্রটা আপনি নিজের জন্য রাখলেন না কেন? উত্তমবাবু গভীর মুখে জবাব দিলেন, মহিমের চরিত্রটা অনেক বেশি ডিফিকাল্ট বলে তাই। তর্কের মূলেই বললাম, আরে কখনো না, সুরেশের চরিত্রটা অনেক বেশি ডিফিকাল্ট, আর ওই চরিত্রে অভিনয়ের স্কোপ অনেক বেশি। আমার উত্তেজনা দেখে উত্তমবাবু একটু হাসলেন, বললেন, গৃহদাহ উপন্যাসটা আপনার ভালো করে পড়া আছে তো, নাকি 2-4 পাতা পড়ে তর্ক করতে এসেছেন? আমি বললাম, খুব ভালো করে পড়া। এই তো আপনি গৃহদাহ ছবি করবেন অ্যানাউন্স করবার পর আবার একবার মন দিয়ে পড়লাম। উত্তমবাবু বললেন, তারপরেও মনে হচ্ছে যে সুরেশ চরিত্রটা মহিমের চেয়ে বেশি ডিফিকাল্ট। আমি বললাম, তাই তো মনে হয়েছে।
উত্তমবাবু আমার উত্তরটা শুনে পুনরায় গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, আজকাল খুব যাত্রা দেখছেন বুঝি? আমি বললাম, হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছেন কেন? উত্তমবাবু বললেন, একটা কারণ আছে, তাই জিজ্ঞাসা করছি। আমি বললাম, হ্যাঁ, আমি যাত্রা দেখতে ভালোবাসি। যাত্রা হলো আমাদের একটা ফোক আর্ট। উত্তমবাবু আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আরে থোড়াই আপনি ফোক আর্টের কথা ভেবে যাত্রা দেখতে যান? অ্যাক্টিংয়ের মধ্যে অত্যধিক হাত পা ছোঁড়া দেখতে আপনার ভালো লাগে, তাই যাত্রা দেখতে যান। সোজা কথাটা সোজা করে বলুন না। আমি বললাম, বেশ, তাই না হয় গেলাম, তাতে কি? উত্তমবাবু বললেন, আরে সেই জন্যই তো সুরেশকে বেশি ভালোবেসে ফেলেছেন। ওই রোলটায় তো যাত্রা করবার স্কোপ আছে। তবে আমাদের ছবিতে তো সুরেশকে দিয়ে যাত্রা করানো হবে না। তার সত্ত্বেও বলছি, মহিমের চরিত্রটা অনেক বেশি ডিফিকাল্ট। আর ওটা একটা ইন্ট্রোভার্ট চরিত্র। মেরুদণ্ড সোজা রেখে চলে, মনের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে যায়, কিন্তু বাইরে তার প্রকাশ নেই। অথচ দর্শককে মনের ভেতরকার সেই ঝড়টা বোঝাতে হবে। সুরেশ চরিত্র তো এক্সট্রোভার্ট। বইয়ের ডায়লগগুলো ঠিক মতো করে বলে গেলে চলবে। সূক্ষ্ম অভিনয়ের স্কোপ ওই চরিত্রে খুব বেশি নেই। যেটুকু আছে সেটা প্রদীপদার কাছ থেকে আমরা আদায় করে নেব। এবার বলুন, মহিমের চরিত্র নিয়ে আমি কি খুব ভুল কিছু করেছি? উত্তমবাবুর ভাবনার গভীরতা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আরে, এই মানুষকে কিনা লোকে ব্লান্ট বলে! ভদ্রলোক আমাকে একেবারে পায়খানার ওপর বসিয়ে দিয়ে গেলেন। আমার নিজের বোকামোর জন্য যা নয় তাই শুনতে হলো ওনাকে। তাই একটু পাল্টা প্যাঁচে ফেলবার জন্য বললাম, কিন্তু লোকে তো বলছে পাছে সুচিত্রা সেনের নায়ক আর কাউকে করতে হয়, তাই আপনি মহিমের চরিত্রটা ধরেই বসে আছেন। উত্তমবাবু হাসতে হাসতে বললেন, আরে তাই যদি হয় তাতে আর লজ্জার কি? রমার মতো অমন একজন সুন্দরী অভিনেত্রীর নায়ক হতে কে না চায় বলুন? আপনি অভিনেতা হলে আপনি চাইতেন না বুঝি? এই যে আবার আমাকে প্যাঁচে ফেলে দিলেন উত্তমবাবু। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এইভাবে দিনের পর দিন নানা ঘটনায় উত্তমবাবু আমার সমস্ত সত্তাটাকে অধিকার করে নিয়েছিলেন। এটা আমার এক গৌরব। এইভাবেই উত্তমবাবু সমস্ত বাঙালি জাতির সত্তাকে অধিকার করে নিয়েছিলেন। এটাই বাঙালির গৌরব। তাই আজকে তার মৃত্যুর প্রায় 50 বছরের দোরগোড়ায় আমাদের মন জুড়ে তিনি থাকেন আমাদেরই মনের নায়ক উত্তম কুমার হিসাবে। বন্ধু, আমি কথাগুলো তো বললাম, কিন্তু কথাগুলো কিন্তু আমার নয়। টালিগঞ্জের এক্সট্রা থেকে শুরু করে মহানায়ক পর্যন্ত সবাইকে একেবারে যেন হাতের তালুর মতো চিনতেন সেই মানুষটা, যার নাম রবি বসু। উনি বলার পরেও উত্তম কুমারকে তুমি কিভাবে চিনতে আর আজকে কিভাবে চিনলে, মানে অভিনয় করবার যোগ্যতা সত্যিই কি ছিল না, নাকি সত্যজিৎ রায়ের খেয়াল চেপেছিল বলেই তাকে মহানায়ক উপাধিটা দিয়েই দিয়েছিলেন একেবারে পড়ে পাওয়া 14 আনার মতো করে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে জানাবে। আর সবার আগে অবশ্যই তুমি ভালো থেকো বন্ধু। টাটা।